নমস্কার, আমি তন্ময়। এই গল্পটি শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে উল্লেখ করব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে পুরোটাই শুনুন। ঠক ঠক আওয়াজ হতেই চারিদিকে একবার তাকিয়ে দেখে মহিলাটি। তার শরীরটা হঠাৎ করেই ভয়ে যেন কেঁপে ওঠে। অন্ধকার নিস্তব্ধ রাতের মধ্যে ওটা কে দাঁড়িয়ে আছে? ইশারায় হাত নেড়ে ডাকছে এই মহিলাটিকে। গাছের পাতা আজ নড়ছে না, কোনো বাতাস নেই। তা সত্ত্বেও মহিলাটি এত কাঁপছে কেন? কে ওখানে? মহিলাটির উত্তরে দূরে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটি কোনো কথা বলে না। সেই মহিলাটি তখন আর কোনো গুরুত্ব না দিয়ে পিছন ফিরে সবে বাড়ির দিকে যেতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে ভেসে এলো চাপা একটা হাসি। থ হয়ে দাঁড়িয়ে পড়ে সেই মহিলাটি। পিছনে ফিরতেই তার এবার ভীষণ ভয় করছে, যদি কোনো বিপদ হয়। কে এরকম হাসছো? সামনে আসছো না কেন? রাতের বেলা কেন এরকম মজা করছো? এইবার হঠাৎ করেই চারিদিক থেকে হাওয়া বইতে লাগলো। মহিলাটি আর দাঁড়িয়ে থাকতে পারল না। চারিদিকের এইরকম আবহাওয়া দেখে সে ভয়ে বাড়ির দিকে পালাতে যাবে, ঠিক এমন সময় তার পাটাকে কেউ যেন পিছন থেকে চেপে ধরল। মাটিতে পড়তেই সেই মহিলাটি দেখতে পায় একটা কালো অবয়বকে। ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে, তবে তার মুখটা ভীষণ অস্পষ্ট লাগছে। কে তুমি? আবারও কোনো উত্তর দেয় না সেই অবয়বটি। কে তুমি বলো? ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, 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 বাঁচাও। সেই মহিলাটির পা ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যায় সামনের দিকে। আর তখন সেই মহিলাটির মুখ থেকে ভেসে আসে একটা আর্ত চিৎকার। শীত শেষে যখন গ্রীষ্মকাল শুরু হয়, এই সময়টাতে আমাদের গ্রামে নানান রকমের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে শুধু আমাদের গ্রাম বা পাশের গ্রাম নয়, বরং দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে আমাদের গ্রামে। বেশিরভাগই আসেন আমাদের ভাটপাড়ার যাত্রা দেখতে। এটাই আমাদের গ্রামের সবচেয়ে পুরনো একটি অনুষ্ঠান। প্রতি বছর এই সময় সুদূর কলকাতা থেকে দল ভাড়া করে নিয়ে আসা হয়, আর তাই দেখবার জন্যই মানুষ এটা ছুটে আসে এই গ্রামে। তার সাথে মাঠের চারিধারে ঘিরে বসে মেলা, নাগরদোলা, জিলিপির দোকান, জয়নগরের মোয়া, বাদাম ভাজা, ঘুগনি, ছোট ছোট বাচ্চাদের খেলনা, এসবের মধ্যে মেতে থাকে সবাই। বছরের এই কটা দিন গ্রামের সবাই একসাথে আনন্দ করা হয়, আর অনুষ্ঠান শেষ হলেই আবার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। এটাই আমাদের গ্রামের মানুষের জীবন। একটানা সুখ অনুভব করার মতো কপাল আমাদের নেই। এই যেমন যখন ছোট ছিলাম, অনুষ্ঠানের দিনগুলোতে পড়াশোনা ফেলে রেখে সারাদিন বায়না করতাম মেলায় আসবো বলে, আর বিকাল হলেই বাড়ির বড়দের সাথে মেলায় আসতাম। খেলনা কিনতাম, জিলিপি কিনতাম, ঘুরতাম। যাত্রার দিন মায়ের কোলে বসে যাত্রা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়তাম তা ঠিক জানি না। কিন্তু বড় হবার সাথে সাথেই মাথায় চাপল সংসারের দায়িত্ব। মুছে গেল ছেলেবেলার বহু স্মৃতি। তবে এখন আমি ভাটপাড়ার উদয়ন সংঘের একজন সদস্য। এই সংঘের উদ্যোগী বিগত 5 দিন ধরেই চলছে
গ্রামের এই মহোৎসবে। গ্রামের সবচেয়ে গণ্যমান্য ও ধনী ব্যক্তি শ্রী অমল সেন তাদের জমিদারি থাকাকালীন গ্রামের পূর্ব দিকে এই বিশাল আকারের মাঠটি আমাদের সঙ্গের উদ্দেশ্যে দান করেন। মাঠের পাশেই একটা মন্দির আছে, বহু পুরনো। মাঠের ঠিক মাঝখানে একটা পুকুর রয়েছে, তাতে দুর্গাপুজোর সময় কলাবউ স্নান করানো হয়, আবার মূর্তি বিসর্জনও করা হয়। মাঠের শেষে জমিদার বাড়ি। জমিদারি না থাকলেও অমল সেনের পরিবারের সেই রমরমা ব্যাপারটাও আজও রয়েছে। এক কথায় সবাই একসাথে খুব আনন্দ করি এই কটা দিন। প্রতি বছর যাত্রার আগের দিনে বাউল গান হয়। গ্রামেরই কিছু বাউল সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। এই বছর আমার এক বন্ধু নিধু সিং আমাদের গ্রামের এই উৎসব দেখতে আসবে বলেছে। আগাম টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছে সে ট্রেনে করে আসবে স্টেশন পর্যন্ত। সেখান থেকে তাকে আমাকেই আনতে যেতে হবে। এই প্রথমবার সে আমাদের গ্রামে আসছে, তবে সে কিছুই চেনে না। নিধু সিং গ্রামের ছেলে হলেও ইদানিং কলকাতায় চাকরি পেয়েছে বলে ওখানেই কোথাও একটা ঘর ভাড়া নিয়ে একাই থাকে। তবে স্টেশনে যেতে গেলে পাশের গ্রাম চাঁদমারি, তারপর শিমুলপোতা শ্মশান পার করে যেতে হবে আমাকে। একই গ্রামে শহরের মতন বিজলিবাতি নেই, কয়েকটা যদিও আছে, সেগুলো আবার সন্ধ্যার একটু পরেই নাকি বন্ধ হয়ে যায়, কারণ সন্ধ্যার পর স্টেশনের ওই দিকটা বড় একটা কেউ যায় না। আমি বিকেল 4টে থেকে স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিলাম। টর্চটা সাথে করে এনেছি, সুতরাং রাত হলেও অসুবিধায় পড়তে হবে না। ঘন্টা দুয়েক অপেক্ষা করার পরও ট্রেন বা নিধু সিং কারোর কোনো পাত্তা নেই। এদিকে সন্ধে প্রায় হয়ে এসেছে। সূর্যি মামা পশ্চিমে ডুব দেবার উদ্যোগ করছে এইবার। খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবছি কি করব। এমন সময় পিছন থেকে চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম, আরে অরিন্দম, অরিন্দম! পিছনে ঘুরে দেখি আমাদের গ্রামের জমিদার বাড়ির সংলগ্ন মন্দিরের পুরোহিত। আমাকে দেখে বললেন, তুমি চক্করতে ছেলে তো না? হ্যাঁ। আমি প্রণাম করে বললাম, আগে হ্যাঁ ঠাকুরমশাই। দূর থেকে ঠিক চিনেছি তোমাকে। তা এই সন্ধ্যেবেলায় এখানে কি করছো শুনি? আসলে আমার এক বন্ধুর আসবার কথা, কোনোদিন তো আসেনি, তাই আমি এসেছি। গ্রামের উৎসব সে কখনো দেখেনি, তাই এই বছর আসছে এখানে। তা ভালো ভালো ভালো, কিন্তু তুমি তো জানো যে সন্ধ্যার পর এই স্থানে কেউ কিন্তু আসে না। দেখো, ফেরবার পথে যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, সাবধানে। না, কিছু হবে না, আমি টর্চটা নিয়ে এসেছি। তা আপনি এই পথে? কথাটা জিজ্ঞাসা করার আর সময় পাইনি। ট্রেনের শব্দ পেয়ে স্টেশনের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম জোনা ছয়েক লোকের মধ্যে থেকে একজন আমার নাম ধরে ডাকছে, অরিন্দম, এই অরিন্দম, আরে এইখানে এইখানে, তাকারে হতভাগা। ভালো করে চেয়ে দেখি, ওমা, নিধু সিং তো। শার্ট প্যান্ট পরে অফিসের বড় কর্তাদের মতন হাসি মুখে দাঁড়িয়ে আছে। বন্ধুর সাফল্য দেখে মনটা আনন্দে ভরে গেল আমার। ছোটবেলায় আমরা একসাথে স্কুলে পড়েছি, খেলাধুলা করেছি। কালবৈশাখীর বিকেলে ঝড়ের মধ্যে সুপ্রীতি মজুমদারের আম বাগানে ছুটেছি আম কুড়াতে। কতবার যে ওদের পোষা কুকুরটা আমাদের তাড়া করেছে তার কোনো ইয়ত্তা নেই। তারপর শীতকালে বাড়ির ছাদে বসে পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা আর নুন মাখিয়ে খেয়েছি। সেসব কথা যেন ওকে দেখার পর ক্ষণিকের জন্য চোখের সামনে ভেসে উঠল। আরে এই অরিন্দম, কি এত ভাবছিস রে হতভাগা? চল, এবার সন্ধে হয়ে গেল। উফ, তোকে নিয়ে আর পারা যাবে না। সম্বিত ফিরল নিধুর গলার শব্দে। স্টেশন ছেড়ে আসতেই চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেল। আমার হাতে টর্চটা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম। দুজনে হাঁটতে হাঁটতে বেশ গল্প করছিলাম। হঠাৎ দূরের আকাশে একবার বিদ্যুতের ঝলকানি দেখা গেল। আমরা দুজনেই থ। নিধু সিং বলল, এই রে, বৃষ্টি হবে মনে হয়। তা হ্যাঁ রে অরিন্দম,
ছাতা নিয়ে এসেছিস তো ভাই? আমি একটু মাথা চুলকে বললাম, আরে না রে, ছাতা তো আনা হয়নি। আরে কি করে বুঝবো যে বৃষ্টি হবে? আসার সময় তো আকাশের ভাবগত বেশ ভালোই ছিল, হঠাৎ করে যে কি এরকম হলো তোর। তাহলে আর কি, ভিজতে হবে। চল এবার পা চালাই, নইলে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করলে অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। কথা শেষ করে আমরা দুজনে হাঁটা শুরু করলাম। নির্জন গ্রামের রাস্তা, বোধ করি এদিকে কেউ একটা বড় আসে না বলেই হয়তো এইরকম। সেই নির্জন গ্রামের পথ ধরে ফিরছি। পথের ধারে জঙ্গল, সেখান থেকে ক্রমাগত ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে পিছনের ঘন জঙ্গল থেকে একপাল শিয়াল ডেকে উঠছে। কিছু দূর এগোতেই আকাশে আরও একবার বিদ্যুতের ঝলকানি, আর তার সাথে শুরু হলো প্রবল বর্ষণ। ইস, ছাতাটা না নিয়ে এসে যে ভীষণ বোকামি করলাম। আমার জন্য বেচারা নিদু সিংহে ভিজতে হলো। চারে কিন্তু কোনো উপায় নেই, এই ভারী বৃষ্টিতে গাছের তলায় দাঁড়ালেও ভিজতে হবে। কাজেই আর কি, দুজনেই দৌড় লাগালাম। আরে তাড়াতাড়ি চল, ভিজে যাবো না হলে। চল 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 চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ছুটতে ছুটতে শিমুল পোতা শ্মশান পেরিয়ে চাঁদমারি গ্রামের সীমানায় ঢুকতেই একটা চায়ের দোকান নজরে পড়ল। এই বৃষ্টির মধ্যেও সে দোকান খুলে রেখেছে। দোকানে কোনো লোক নেই, অবশ্য এই দুর্যোগে কেই পার বেরোবে। কাজেই আমরা দুজন কাক ভেজা হয়ে দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ালাম। দোকানি তখনও চায়ের কেটলি উনুনে বসিয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা হাওয়া লেগে বেশ শীত করছে। নিদুর দিকে তাকিয়ে দেখলাম তারও অবস্থা একই রকম। এই সময় গরম গরম চা খেলে বেশ উপকারী হবে, তাই জন্য আমি উপযাচক হয়ে বললাম, দাদা দাদা শুনছেন, চা হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, নইলে আর কেটলি বসিয়ে রাখা কেন? দিন, তবে 2 কাপ চা দিন আর 2টো সিগারেট দেবেন। আমি আর নিদু দুজনে 2 কাপ চা আর 2টো সিগারেট ধরালাম। কিছুক্ষণের মধ্যেই শীত শীত ভাবটা কেটে গেল। খাওয়া সেরে নিয়ে দোকানিকে পয়সা মেটাবার উদ্যোগ করছি, এমন সময় দোকানি বলল, আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? একেই এই বৃষ্টি, তার ওপর আপনারা গায়ে নতুন বলেই মনে হচ্ছে। দোকানি আরও কিছু বলতে যাবে এমন সময় নিধু বলল, আরে না না দাদা, আমরা ভাটপাড়ায় থাকি, এদিকে একটু কাজে এসেছিলাম, ব্যাস তারপরে এই বৃষ্টির চক্করে একদম নাজেহাল অবস্থা। দোকানি একটু ভেবে বলল, ভাটপাড়া মানে যেখানে কাল যাত্রা হবে সেখানে? কিন্তু এখান থেকে তো ভাটপাড়া অনেক দূর, এই দুর্যোগের মধ্যে অত দূর হেঁটে যাবেন? তার চেয়ে চলুন না, আমার বাড়িতেই আজকের রাতটা কাটিয়ে কাল সকালে বরং। আরে না না, তার দরকার পড়বে না, বৃষ্টি একটু কমে এলেই চলে যাব, সাথে টর্চ আছে, কোনো অসুবিধা হবে না। এই অন্ধকারে সাপখোপের উৎপাত ভীষণই বাড়ে। এই তো সেদিন আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা ছেলেকে ভর সন্ধেবেলা সাপে কাটলো, ডাক্তার ডাকবার আগেই সব শেষ। দোকানদারের গলাটা এবার যেন ধরে এলো। আমি বললাম, হ্যাঁ বলেন কি? তবে আর বলছি কি, আজকের রাতটা আমার বাড়িতে কাটিয়েই কাল সকালে রওনা দেবেন বরং। আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি বলছি। আমি আর নিধু পরস্পরের দিকে তাকালাম। নিধুর মুখ দেখে বুঝলাম ওর কোনো আপত্তি নেই। এই প্রবল বৃষ্টিতে এমনিতেই কাক ভেজা হয়ে গিয়েছি, বেশিক্ষণ এইভাবে থাকলে নির্ঘাত জ্বরে পড়ব। অগত্যা আমিও সম্মতি জানালাম দোকানির প্রস্তাবে। বললাম, আচ্ছা ঠিক আছে। দোকানি যেন আমাদের অপেক্ষাতেই দোকান খুলে রেখেছিল। বলার সাথে সাথেই সে দোকানের ঝাঁপ বন্ধ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপরে বলল, এই যে এই ছাতার তলায় চলে আসুন, অল্প একটু পথ, ঠিকই চলে যাব। আমরা তিনজনই একটা ছাতার তলায় আশ্রয় নিয়ে গ্রামের পথ ধরে চললাম। এই বৃষ্টির মধ্যেও খাল বিল থেকে ব্যাঙেদের কোলাহল আর ঝিঝি পোকার ডাক ক্রমাগতই শোনা যাচ্ছে।
সত্যি বলতে মনে একটা অন্যরকম অনুভূতি সঞ্চার করে। যেতে যেতে নিধু দোকানিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, ওই ছেলেটাকে কোন সাপে কামড়েছিল জানা গেছে? উফ, ওসব কথা থাক। তা দাদা, আপনার নামটাই তো জানা হয়নি। নামটা কি আপনার? আগে আমার নাম বিশ্বনাথ, লোকে ভালোবেসে বিশু চাওয়ালা বলেই ডাকে। আপনার বাড়ি কতদূর? এই কাছেই, শিমুল পোতা শ্মশান পেরিয়ে বাম দিকের কাঁচা রাস্তা দিয়ে ওই মিনিট দুয়েক গেলেই আমার বাড়ি। তা কে কে আছে আপনার বাড়িতে? আমি, আমার ছেলে আর আমার স্ত্রী। তবে একটা কথা বলে দিই আপনাদেরকে, আমার স্ত্রী না একটু অন্য ধরনের, দেখে ভয় পাবেন না যেন, কেমন? আমরা দুজনেই অবাক। নিধু জিজ্ঞাসা করলো, মানে হঠাৎ ভয় পাবো কেন? আসলে বলতে খুবই খারাপ লাগে, আমার স্ত্রী মানসিক রোগী, কখন যে কি করে তার কোনো ঠিকানাই নেই। সেই জন্যই আর কি আগাম বলে রাখলাম। ও আচ্ছা, সেসব নিয়ে চিন্তা করবেন না। তা কবে থেকে এরকম হয়েছে? সেও অনেকদিন আগের কথা। একদিন রাতে আমার স্ত্রী পুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিল, সেখানে হঠাৎ করেই পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। যেহেতু পুকুরটা আমার বাড়ির পিছন দিকেই, কাজেই আমি জলের শব্দ পেয়ে তড়ি ঘড়ি করে পুকুর ঘাটের সামনে গিয়ে দেখি আমার স্ত্রী এক গলা জলে ডুবে হাবুডুবু খাচ্ছে। কোনো মতে তাকে জল থেকে টেনে তুলে ঘরের মধ্যে নিয়ে আসি। তখন আমার স্ত্রীর জ্ঞান ছিল না। আমি তখনই খবর দিলাম পাশের গ্রামের বদ্যি ডাকবার জন্য। সে এলো বটে, কিন্তু বুঝতে পারলো না যে কী কারণে হয়েছে। জ্ঞান ফিরতেই আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো। সে বলল, সে যখন ঘাটের সিঁড়িতে পা দিয়েছে নামবে বলে, তখন পাশের জঙ্গল থেকে কচমচ করে কিছু একটা খাবার শব্দ শুনতে পায়। সন্দেহ হওয়াতেই সে তখনই ওই জঙ্গলের দিকে পা বাড়ায়, আর ঠিক তখনই কেউ যেন তাকে এক ধাক্কায় জলে ফেলে দেয়। তারপর তাকে বহুভাবে চেষ্টা করে জলে ডুবিয়ে মারবার জন্য, কিন্তু তখনই আমি গিয়ে পড়ায় সেই অদৃশ্য বস্তুটি কোথায় যেন মিলিয়ে যায়। আর তারপর থেকেই আমার স্ত্রী মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, আর বারবার কি যেন একটা ছড়া বলতে থাকে। গভীর রাতে ঘুমের বেশি আসছে কিরি সর্বনেশে। গভীর রাতে ঘুমের বেশি আসছে কিরি সর্বনেশে। কথা বলতে বলতে জানি না কখন শিমুলপোতা শ্মশানের কাছে চলে এসেছি। হঠাৎই যেন আমার গাটা একটু ভারী হয়ে গেল। এর আগেও শিমুলপোতা শ্মশান দিয়ে যাতায়াত করেছি আমি, কিন্তু কখনো এমনটা হয়নি। আজকে যেন মনটা কেমন যেন কু ডাকছে। বারবার মনে হচ্ছে কোনো বিপদের মুখে আমরা পড়তে চলেছি। তখনই মনে পড়ল, আরও কিছুটা এগিয়ে গেলেই তো বিশ্বনাথের বাড়ি, সেখানে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু জানতাম না সেইখানেই অপেক্ষা করছে আমাদের বিপদ। বিশুদার বাড়ি পৌঁছতেই শুনতে পেলাম কেউ ভিতর থেকে খুব জোর করে তীক্ষ্ণ গলায় বলছে, অনেক দিন পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, আজকে তোকে কে বাঁচাবে? আয় ভিতরে আয়। আমরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। বিশুদা বলল, ওই দেখুন আবার শুরু হয়েছে, ওটাই আমার বউ। তবে আপনারা ভয় পাবেন না, আমি আছি তো। বলে বিশুদা ঘরের ভিতরে যেতেই আপনা আপনি সেই চিৎকার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর বিশুদা ঘরের বাইরে এসে বলল, আসুন ভিতরে আসুন, আর কোনো ভয়ের কারণ নেই। আমরা বিশুদার পিছন পিছন ঘরের ভেতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই প্রথমে যেটা নজরে এলো, একটা ছোট্ট তক্তপোষ, আর তার উপরেই একটি ছোট্ট বাচ্চা বসে খেলা করছে। বিশুদা হাত দেখিয়ে বলল, ওই দেখুন ওটা আমার ছেলে, এই 4 বছরে পা দিল।
তবে এখনো স্কুলে ভর্তি করিনি। বাচ্চাটাকে দেখে আমার বড় মায়া হলো। ঠিক তখনই ভিতরের ঘর থেকে একটা তীব্র চিৎকার শুনতে পেলাম। মনে হলো পিসুদার বউ কিছু একটা দেখে ভয় পেয়েছে। আর চল চল চল। তৎক্ষণাৎ আমরা ছুটে গেলাম। গিয়ে দেখি ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, জামা কাপড় মাটিতে পড়ে আছে, কিন্তু পিসুদার স্ত্রী ঘরে নেই। পিসুদা বলল, সর্বনাশ, নিশ্চয়ই জানলা দিয়ে বাইরে পালিয়েছে। আমরা তাকিয়ে দেখি পাশের একটা জানলার একটা অংশ একটুখানি ভাঙা, কিন্তু সেখান থেকে একটা মানুষ কি করে বেরিয়ে যেতে পারে? হ্যাঁ, এটা তো একেবারেই অসম্ভব। বিশুদার সামনে সে কথা আমি প্রকাশ করলাম না। এতক্ষণ আমি নিজের প্রশ্ন চক্রেই ঘোরাফেরা করছিলাম। এখন ইঁদুর দিকে তাকিয়ে দেখি সে জানালার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিত সে পেয়েছে। নিধুকে আস্তে করে একবার ধাক্কা মারলাম, তারপরে বললাম, এই কি হয়েছে তোর? ওদিকে কি দেখছিস? নিধু হঠাৎ চমকে আমার দিকে তাকালো। দেখলাম ওর মুখের আতঙ্কের ছাপটা একেবারে যেন স্পষ্ট হয়ে উঠেছে, যেন কোনো কিছু দেখে ভীষণ রকমের সে ভয় পেয়েছে। আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম, আরে কি হয়েছে তোর? এমন করছিস কেন? হ্যাঁ? নিধু হাত দিয়ে ইশারা করে জানলার দিকে দেখালো। আমি মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকাতেই মনে হলো এইমাত্র কেউ যেন ওই জানলা থেকে সরে গেল। কে যেন ওখান থেকে সরে গেল বলে মনে হলো। বিশুদা নিশ্চয়ই কেউ বাইরে আছে। বিশুদা। না না বাবু, না, এত রাতে কেই বা বাইরে যাবে? তাছাড়া দেখছেন তো আমার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তেই। বলা চলে যে আশেপাশে সেভাবে বাড়ি ঘর তোলো নেই। তাও ঠিক 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 ঠিকই বলেছে। হঠাৎ বাইরে রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার আওয়াজ শুনে আবার ছুটে গেলাম। গিয়ে দেখি বাইরের ঘরের জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এগিয়ে গিয়ে দেখি রান্নাঘরের চাল ডাল সবজি সহ আরো নানান জিনিস সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আর সেই ধ্বংসস্তূপের মাঝে বসে রয়েছেন এক মহিলা, দুই পা দুই দিকে ছড়ানো। ভারী অদ্ভুত তার বসার ধরন। মাথায় এমনভাবে হেড করে রেখেছে যে মাথার সমস্ত চুল মুখটাকে ঢেকে রেখেছে, তাই মহিলাটির মুখটা পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি না। মেঝেতে কুড়িয়ে কুড়িয়ে কি সব যেন একটা মুখে পড়ছে। একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম সেই মহিলাটি ছোট ছোট কাঁচা কুচো মাছ মুখে পড়ছে। হ্যাঁ, শুনো মা, এই শুনো মা, এইসব কি পাগলামি শুরু করেছো তুমি? মহিলাটি বিশ্রীভাবে হাসতে হাসতে মুখ তোলে। এবার ঠোঁটের কষ বেয়ে তখনও কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। ওনাকে দেখি গাঢ় একেবারে গুলিয়ে উঠল আমার। নিধুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় সেই মহিলাটি। নিধুকে আপাদমস্তক প্রত্যক্ষ করে ওর উদ্দেশ্যেই বলে ওঠে, এতগুলো বছর পর এসেছিস তুই আমার কাছে? এতগুলো বছর পর ফিরে এসেছিস তুই? হাসতে হাসতে সুরমা কথাগুলো বলে ওঠে। নিধুকে দেখলাম ওই মহিলাটির দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। আমি তখন নিধুকে ফিসফিস করে বললাম, কি রে, তুই কি এই মহিলাকে চিনিস নাকি? হ্যাঁ?
না না, ওই পাগল মহিলাকে আমি কিভাবে চিনব? দেখছিস না, কাঁচা মাছ খাচ্ছে, কী সব আবুল তাবুল বকছে। তুই এসবে কান টান দিস না তো। কটমট করে ঘাটটা কাত করে সুরমা কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল নিধুর দিকে। ওর চোখে যেন রাগ, ঘৃণা ছিটকে বেরিয়ে আসতে চাইছে। নিধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায় সে। তারপর আস্তে আস্তে এগিয়ে আসে আমাদের দিকেই। এই যে আমাদের দিকে আসছে, বিশুদা। সত্যি আমাকে চেনো না, তাই না মৃগাঙ্ক? এখন তোমাকে সবাই নিধু নামে চেনে, কিন্তু আমি তো তোমাকে চিনতাম তোমার সেই পুরনো নামে, মৃগাঙ্ক। বিস্ফারিত চোখে নিধুর সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটিকে দেখছে। যেন কোনো কিছুতে প্রচন্ড রকমের ভয় পেয়েছে ও। কাঁপা কাঁপা গলায় নিধু বলল, কে 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 মৃগাঙ্ক? আমি কোনো মৃগাঙ্ককে চিনি না। এই অরিন্দম, আমি বাড়ি ফিরবো। এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। চল চল এখান থেকে, চল। পাগল হলি নাকি? বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তুই কি দেখতে পাচ্ছিস না? আর উনি কার কথা বলছে? কে মৃগাঙ্ক? তুই কি চিনিস নাকি তাকে? হ্যাঁ, কি রে? আরে অদ্ভুত কথা বলছিস তুই অরিন্দম। ওনার কথা তুই ধরছিস? কি বলছেন তা ঠিক আছে। একটু আগে শুনলি না বিশুদা কি বললো? উনি পাগলি, ওনার মাথা ঠিক নেই। যত সব প্রলাপ। ওতে ওতে কান্দিস না তুই, কান্দিস না। তাই না? তুমি এই নামটা শুনে এখান থেকে পালাতে চাইছো কেন? কাকে ভয় পাচ্ছ? নিজের অতীতকে, নিজের কলঙ্কিত অতীতকে নাকি? বলো না, কাকে কাকে? চন্দ্রকে তার কাছ থেকে পালাতে চাইছো, মৃগাঙ্ক? নিধু কয়েক পা পিছিয়ে যায় সুরমার মুখ থেকে এই কথাগুলো শোনার পর। নিধুর সারা মুখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট। এই শীতল আবহাওয়ার মধ্যেও নিধুর সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চারও হয়েছে। কিরে, কি হলো? তুই এত ঘামছিস কেন? হ্যাঁ, কি হলো তোর? আর উনি সেই থেকে কী সব কথা বলে চলেছেন? হ্যাঁ, তোকেই তো বলছে চন্দ্রা, মৃগাঙ্ক, কারা এরা? তুই কি এদের চিনিস? সত্যি কথা বল, চিনিস কি তুই এদের? আমি কাউকে চিনি না, কাউকে না। আমি এক্ষুনি শহরে ফিরে যাব। আর এক মুহূর্ত এখানে নয়। কিচ্ছু ঠিক নেই এই গ্রামে। আমি চললাম। তোর থাকার ইচ্ছে হলে তুই থাকা, আমি চললাম। এই গ্রামে একবার যখন এসে পড়েছ, তোমার যে আর নিস্তার নেই মৃগাঙ্ক। যে অতীতে তুমি গলা টিপে শেষ করে দিতে চেয়েছিলে, স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিলে, সেই অতীত যে আজ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ পালানোর কোনো পথ নেই তোমার। আমার হাত থেকে তোমার মুক্তি নেই। সুরমার সারা মুখ বিকৃত হতে শুরু করেছে। বাতাসে ওর চুলগুলো সাপের মতন উড়ে চলেছে। চোখের মণিগুলো যেন কয়লার জ্বলন্ত টুকরোর মতন জ্বলজ্বল করছে ঘৃণার বিদ্বেষে। কিন্তু নিধুকে দেখি বা উনি এমনটা করছেন কেন? তবে কি নিধু আর সুরমা দেবী পূর্ব পরিচিত? হ্যাঁ, কিন্তু কিভাবে? না 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 না, আমার কোনো অতীত নেই, কোনো অতীত নেই আমার। কে চন্দ্রা? আমি কাউকে চিনি না, আমি চিনি না কাউকে। সত্যি করে বলতো নিধু, উনি উনি এইসব কি বলছেন? মৃগাঙ্ককে আর
চন্দ্রা সেই বা কে? হ্যাঁ, কে? আমার কাছ থেকে কিচ্ছু লুকাস না ভাই, তুই পরিষ্কার করে বল আমাকে, আমাকে বল সবটা। কে ওরা? তুমি সবটা বলবে নাকি আমি বলবো সবটা? তোমার করা প্রত্যেকটা অন্যায়ের কথা কি আমি নিজেই বলবো? আমি তো বলছি আপনাকে আমি চিনি না, কেন বারবার এক কথা বলছেন আমায়? সুরমা নিধুর আরো কাছে এগিয়ে যায়। একদম নিধুর মুখের সামনে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে ওঠে, একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো মৃগাঙ্ক, আমাকে চিনতে পারো কিনা? হ্যাঁ, চিনতে পারো কিনা দেখো ভালো করে। সাথে সাথে দূরে কোথায় বাজ পড়ে। ঘরের মধ্যে জ্বলতে থাকা বাল্বটা নিভে গেছে। সাথে শুরু হয়েছে তুমুল বেগে বৃষ্টি। এক ঝাঁক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে আসে কোথায় থেকে, আর তার সাথেই বাজে তীব্র আলোর ঝলক। চন্দ্রা, তুমি তুমি অসম্ভব ভয়ে আতঙ্কে নিধু মেঝেতে বসে পড়েছে। বিস্ফারিত চোখে কেবল তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। আমি তো অবাক, কে এই মহিলা? হ্যাঁ, সুরমা নাকি চন্দ্রা? আমি চন্দ্রা, আমি ফিরে এসেছি। 15 বছর আগে আমাকে যে জায়গায় তুমি ফেলে রেখেছিলে, আজও আমি ঠিক সেই জায়গাতেই আছি। ওই বেলতলের পুকুরের ঘাটে। মনে পড়ে তোমার সে ভয়ঙ্কর রাতের কথা, যে রাতে আমি তোমাকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম? মনে পড়ে? সুরমার পৈশাচিক কণ্ঠধ্বনিতে কেঁপে উঠেছে চারিদিক। আমি দেখছি নিধুর সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটির পা দুটো আর মাটিতে স্পর্শ করে নেই। ও দাঁড়িয়ে আছে একেবারে শূন্যে। সারা শরীর দিয়ে তীব্র নীলচে আলোর বলয় ওকে ঘিরে রয়েছে। সাপের ফোঁড়ার মতন বাতাসে তীব্রভাবে ওর এলোমেলো চুলগুলো উড়ে চলেছে। সুরমার মুখের একদিকটা পচে গলে মাংস খসে পড়েছে, আর সেই স্থানের অপর দিক থেকে অন্য এক নারীর অবয়ব ফুটে উঠেছে। কে কে এই নারী? তবে 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 কি এই চন্দ্রা? হ্যাঁ, এ কি সুরমা? এ কি তুমি তুমি শূন্যে দাঁড়িয়ে? কি হচ্ছে এইসব? নিধু, নিধু ভাই, এখনো সময় আছে, সত্যিটা বল। চন্দ্রা কে? কি করেছিস তুই ওই চন্দ্রার সাথে? বল নিধু, চুপ করে থাকিস না, বল। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। চলে যাও আমার কাছ থেকে চলে যাও, মুক্তি দাও আমাকে। আমি কিচ্ছু করিনি, আমাকে মুক্তি দাও। কিচ্ছু করনি তুমি মৃগাঙ্ক? হ্যাঁ, একটা গ্রামের সরল সাদাসিধে মেয়েকে ঠকিয়ে তার সর্বস্ব নিয়ে তাকে নিঃস্ব করে পথের মাঝে ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও বলছো তুমি কিচ্ছু করনি, তাই না? মনে পড়ে সেই রাতের কথা? জানলার বাইরে তাকিয়ে দেখো, চিনতে পারছো ওই পুকুরটাকে? যে পুকুরের জলে একদিন তুমি আমাকে ডুবিয়ে মেরেছিলে, মনে পড়ে সেই সব দিনের কথা? ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। দয়া করো, আমাকে ছেড়ে দাও। আমার বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে ওদের কি হবে? আমার ছেড়ে দাও। আমার গর্ভেও তো একটা প্রাণ ছিল,
ভেবেছিলে একবারও তার কথা? নিধু, তুই তুই খুনি, তুই খুন করেছিলিস চন্দাকে। ছি নিধু, ছি, এটা এটা তুই করতে পারলি? ছি নিধু, ছি। আজ আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে। যে জায়গায় তুমি একদিন মরণ খেলা শুরু করেছিলে, আজ এই 15 বছর পর সেই মরণ খেলা আমি শেষ করব। আজ আমার প্রতিশোধ পূরণের দিন। আজ আমার প্রতিশোধ পূরণের দিন। আর আর তোমার করা প্রত্যেকটা অন্যায় হিসাব সুদে আসলে ফেরত পাবে তুমি আজ। সুরমা নিজের হাতে সজোরে টিপে ধরে নিধুর গলা, আর তারপরে টানতে টানতে ওকে ঘরের বাইরে টেনে বের করে আনে। মাটিতে পড়ে থাকা নিধুর শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ওই পুকুর ঘাটের দিকে। আমি আর বিশুদা ওদের পিছনে পিছনে ছুটে বেরিয়ে যাই। দেখি যে সুরমা নিধুর গলাটা টিপে ধরে এক প্রকার ওকে শূন্যে ঝুলিয়ে রেখেছে, আর নিধু জল ছাড়া মাছের মতন বাঁচার জন্য ছটপট করছে। ক্রমাগত ওর মুখ থেকে কেবল গুঙানির মতন শব্দ বেরোচ্ছে। সুরমাকে এখন রীতিমতো নরপিশাচির মতন দেখাচ্ছে। জ্বলন্ত 2 চোখের দৃষ্টি দিয়ে যেন সব কিছু ছাড়খাড় করে দেবে। মুখের এক পাশে সেই পচা গলা মাংসপিণ্ড ক্রমাগত খসে পড়ছে, আর বেরিয়ে আসছে চন্দ্রার ভয়ঙ্কর কঙ্কালসার মুখমণ্ডল। মনে পড়ছে এবার নিজের সেই হারিয়ে যাওয়া অতীতের কথা? যে সময় তুমি এই গ্রামের যাত্রা দলের সাথে এসেছিলে একজন নায়ক হয়ে, তোমার মৃগাঙ্ক শেখরের পরিচয়। হ্যাঁ, মনে পড়েছে দলের যাত্রা দলকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া সে মরুল কন্যা চন্দ্রার কথা মনে পড়ছে? চন্দ্রা বলতে শুরু করে 15 বছর আগে সেই ঘটনার কথা। নিধুর চোখের সামনেও ভেসে উঠতে থাকে অতীতের সব পুরনো স্মৃতি, যা থেকে এতকাল পালিয়ে বাঁচতে চেয়েছে ও। সেই ভয়ঙ্কর অতীত, ওর করা অপরাধ আজ ফিরে এসেছে সময়ের বুক চিরে। অতীত ফিরে আসে বারবার, ইতিহাস কখনো হারিয়ে যায় না, কেবল পরিবর্তন হয় তার রূপ। যে সকল কথা আমরা তার মুখ থেকে শুনলাম তা এই রকম। ভাটপাড়া যাত্রা চিরকালই সেরা গ্রামগঞ্জের মধ্যে। মফস্বল কিংবা শহরের বহু যাত্রা দল এখানে আসে তাদের নিবেদিত যাত্রা প্রদর্শন করতে। সেইবারেও নিশিকান্তপুর নামক এক বঙ্গলক্ষ্মী অপেরা নামের একটা নামকরা যাত্রা দল এই গ্রামে আসে। ভাটপাড়ার ময়দানে তাদের তাঁবু তৈরি করে দেওয়া হয়। থাকার সমস্ত রকম ব্যবস্থা করার পরেও বিপত্তি ঠিকই ঘটে। পাশের পাড়ার দিগন্তপল্লীর সাথে ভাটপাড়ার চিরকালের দ্বন্দ্ব। দিগন্তপুর ক্লাবের কিছু শয়তান ছেলে ছোকরারা মিলে রাতের আঁধারে জ্বালিয়ে দেয় যাত্রা দলের জন্য তৈরি করা তাঁবু। এদিকে 2 দিন পরেই যাত্রার আসর বসবে। বহু দিক বেদিক থেকে মানুষজন আসবে এই যাত্রা দেখতে। অবস্থা এমন অবস্থায় ঈশ্বরের দূতের মতন এগিয়ে আসেন ভাটপাড়া গ্রামের মোড়ল নিত্যানন্দ দলুই। সকল শিল্পীদের উনি নিজের বাড়িতে আশ্রয় দেন। তাদের সাথে আশ্রয় পায় বঙ্গলক্ষ্মী অপেরার নায়ক মৃগাঙ্ক শেখর। যেমন নাম তেমন তার রূপ। বছর 22-এর এই ছেলেটি দেখতে অতীব সুন্দর, তেমন তার সুন্দর কণ্ঠস্বর, তার বলার ধরনও দারুণ। ধীর স্থির মার্জিত, ঠিক যেন কোনো এক রাজপুত্র। প্রথম দেখাতেই মোড়ল কন্যা চন্দ্রাময়ীর প্রেমে পড়ে যায় মৃগাঙ্ক। যাত্রা দলের সকলের দেখাশোনার দায়িত্ব পড়ে চন্দ্রার ওপরে। সেই সময়ই সামান্য কিছুদিনের আলাপেই ভীষণ গভীর হয়ে ওঠে মৃগাঙ্ক আর চন্দ্রার সম্পর্ক।
ভাটপাড়ার অনুষ্ঠান চমৎকারভাবে সম্পূর্ণ হওয়ার কারণে আশেপাশের বেশ কয়েকটি পাড়া থেকে যাত্রার জন্য ডাক পড়ে এই বঙ্গলক্ষ্মী অপেরার। এইভাবেই প্রায় মাস পাঁচেক চন্দ্রাদের বাড়িতে থেকে যায় ওরা সকলে। ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে চন্দ্রার সাথে মৃগাঙ্কর সম্পর্ক। গ্রামের এই সহজ সরল মেয়েটি নিজের জীবনের প্রথম ভালোবাসা মৃগাঙ্ককে অন্ধের মতন ভালোবেসেছে। তাই হয়তো ভালো মানুষের আড়ালে থাকা কুৎসিত শয়তান মানুষটাকে সে চিনতেও পারেনি। মাস পাঁচেক পর এবারে বঙ্গলক্ষ্মী অপেরা ফিরে যাবে শহরে। সেই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রার কানে। সাথে সাথেই ও ছুটে যায় মৃগাঙ্কর কাছে। এইসব কি শুনছি? তোমরা সবাই নাকি শহরে ফিরে যাচ্ছ? হ্যাঁ, অনেক দিন তো হলো, এবার তো ফিরতে হবে নাকি? কতদিন বা অন্যের বাড়িতে এইভাবে থাকবো? এইসব কি বলছো তুমি মৃগাঙ্ক? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি এই গ্রামেই থাকবে আমার সাথে, তবে এখন এইসব কেনই বা বলছো তুমি? কি আমি, হ্যাঁ, এই এদো পোড়া গ্রামে সারা জীবন পড়ে থাকবো? সেটা তুমি ভাবলে কি করে বলো তো চন্দ্রা? সত্যি তুমি সেই বাচ্চাটি রয়ে গেলে। মানে তুমি যে আমাকে কথা দিয়েছিলে মৃগাঙ্ক, তুমি এই গ্রামে থাকবে, আমাকে বিয়ে করবে, সেই সব কথার কি হবে? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। আশপাশ থেকে কে কখন শুনে নেবে, একদম এইসব কথা মুখে আনবে না। চুপ করো। চুপ করব? চুপ করব মানেটা কি? তুমি কি এখন আমাকে অস্বীকার করতে চাইছো? তুমি আমাকে কথা দিয়েছো মৃগাঙ্ক, ভুলে যাও না সেই কথাটা। তুমি কি ভুলে যাচ্ছ আমার গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে? জাস্ট শাট আপ চন্দ্রা, এখানে আর একটা কথা তুমি বলবে না। ভিতরে ভিতরে রাগে জ্বলতে থাকলেও নিজেকে শান্ত করার চেষ্টা করে মৃগাঙ্ক। তারপরে সে বলে, আমি কি একবারও বলেছি আমি তোমাকে বিয়ে করব না? করবো তো, করবো করবো। আমি যে তোমাকে খুব ভালোবাসি চন্দ্রা, খুব ভালোবাসি। কিন্তু ওই যে অধিকারী মশাই, উনি জোর করে নিয়ে যাচ্ছেন আমাকে, আর আমার সন্তানকে ফেলে আমি চলে যাব, এটা ভাবতে পারলে তুমি? এতটা অবিশ্বাস করো না আমায়। তাহলে আজ আজ রাতেই আমরা দুজনে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই, চলো। বেশ, আজ রাতে তুমি বেলডুবির কাছে দেখা করো। আজ রাতেই বুড়িচণ্ডীর থানে আমরা বিয়ে করব। তুমি ঠিক রাত 12টা নাগাদ চলে এসো, কেমন? মৃগাঙ্কর কথা শুনে চন্দ্রা তাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতে চন্দ্রা নববধূর রূপে হাজির হয় বেলডুবিতে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? ওই তো জঙ্গলের দিকে, চলো চলো। বেশ কিছুক্ষণ পর ওরা এসে উপস্থিত হয় বেলডুবির পুকুর পাড়ে। তখন গোটা অঞ্চলটা জঙ্গলে ভরা। তার মাঝেই তৈরি করা ছিল এই পুকুরটি। পুকুর পাড়ে চন্দ্রাকে দাঁড় করিয়ে মৃগাঙ্ক বলে, আচ্ছা চন্দ্রা, তুমি এখানে একটু দাঁড়াও, বুঝলে? আমি গিয়ে দেখি ওদিকের কাজ কতদূর এগোলো। আমি একা এখানে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। আসবো তো আসবো, তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবো, আর তারপরেই তোমার মুক্তি। মুক্তি? কিসের মুক্তি? ওই যে আমার অধিকারী মশাই, ওনার হাত থেকে মুক্তি, সেই কথাই বলছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। মৃগাঙ্ক সেখান থেকে চলে যায়। চন্দ্রা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পরেই হঠাৎ করে কেউ যেন সজোরে মাথায় আঘাত করল চন্দ্রার। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। আর তারপরেই ওর কানে ভেসে আসলো কিছু কথা। বিয়ে বিয়ে বিয়ে, মাথা খারাপ করে মারছিলি তুই শালি। এবার কেমন লাগছে নিজের হবু বরের উপহার, বিয়ের উপহার? মৃগাঙ্ক, তুমি তুমি আমাকে মারলে? এত এত বড় বিশ্বাসঘাতকতা! বেশ করেছি। কি ভেবেছিলি কি তুই, হ্যাঁ? তোর মতো একটা গেঁয়ো মেয়েকে বিয়ে করবে এই মৃগাঙ্ক শেখর, নায়ক?
আমি নায়ক, বুঝছিস? বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে তো হাত পুড়বেই সোনা। আমাকে যদি চুপচাপ শহরে চলে যেতে দিতিস, এইসব কিছু করতে হতো না রে আমাকে। কিন্তু তুই তো সোনার পাত্রী নোস। সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ, সেখানে তোর মতো একটা মেয়ে ছেলেকে বিয়ে করে তোর বাচ্চার বাবা হওয়ার কোনো ইচ্ছে আমার অন্তত নেই। এটা তুমি ঠিক করলে না মৃগাঙ্ক। এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ছাড়বো না তোমাকে। মৃগাঙ্ক লোহার দণ্ডটা দিয়ে সজোরে আঘাত করলো ওর মাথায়। এরপর ওর শরীরটাকে টেনে তুলে ওর গলায় দড়ির সাথে একটা পাথর বেঁধে দিল। অস্ফুট স্বরে মৃত্যুর আগের মুহূর্তে চন্দ্রা বলে ওঠে, আমি ফিরে আসবই তোমার অন্যায়ের শাস্তি দিতে। আমি আবার ফিরে আসবো। ফিরে আসাচ্ছি? সালা বাজে ফালতু মেয়ে। পুকুরের জলে এক লাথি মেরে ফেলে দেয় মৃগাঙ্ক। চন্দ্রার ওই শরীরটা আস্তে আস্তে ওই পুকুরের জলে তলিয়ে যায়। এই নরপিশাচটা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আজ এতগুলো বছর পর নিজের পরিচয় বদলে আবার ফিরে এসেছে সেই একই জায়গায়। আমি ভাবতে পারছি না নিধু, তার মানে কলকাতায় থাকাকালীন তোর সাথে আমার যখন বন্ধুত্ব হয়, তখন তুই আমাকে নিজের মিথ্যে পরিচয় দিয়েছিলিস। পুলিশের হাত থেকে বাঁচতেই হয়তো নিজের মিথ্যে পরিচয় দিয়েছিলিস না ভাই? হ্যাঁ, তুই 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 নাম বদলে নিধু সিং হয়েছিস। হ্যাঁ, নিধু সিং। তার মানে তোর নাম মৃগাঙ্ক, যে এখন একজন নামকরা চিত্র পরিচালক, তাই তো? ছি নিধু, ছি ছি। আমি কি করতাম? আমার হাতে আর কোনো উপায় ছিল না। যে আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে। দয়া করো চন্দ্রা, দয়া করো, আমাকে এইবারটায় ক্ষমা করে দাও। এইবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আর কি বলছো ভুল? আমাকে আমার অনাগত সন্তানকে খুন করে এখন বলছো ভুল করেছে? হ্যাঁ, কিসের ভুল? তুমি যেটা করেছ সেটা চরম অন্যায় মৃগাঙ্ক। আর অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। এতকাল আমি এই পুকুরে অতৃপ্ত আত্মারূপে বন্দী ছিলাম, আর যখন বিশুর বউ সুরমাকে খোলা চুলে পুকুরে নামতে দেখলাম, আমি মুক্তির সুবর্ণ সুযোগটা পেয়ে গেলাম। আজ তোমাকে শেষ করে তারপর আমার আত্মা মুক্তি পাবে, চিরকালের জন্য মুক্তি পাবে। দেখলাম চন্দ্রার ওই অতৃপ্ত আত্মা নিধু শরীরটাকে টেনে নিয়ে গেল পুকুর পাড়ের দিকে। নিধু সেই সময় চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে 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 ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি ভুল স্বীকার করছি, আমি ভুল স্বীকার করছি, আমাকে ছেড়ে দাও। আমি চুপটি করে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমার ইচ্ছে করলো না নিধুকে বাঁচাতে। যে অন্যায় ও করেছে সে শাস্তি তোকে পেতেই হবে, যেমন কর্ম তেমন ফল। চন্দ্রার পিতাত্মাটা নিধুকে ঘষিয়ে ঘষিয়ে নিয়ে গেল সেই পুকুরের সামনে। তারপর নিধুর গলাটা টিপে জলের মধ্যে ডুবিয়ে দেয়। নিধু ছটফট করতে লাগলো, হাবুডুবু খাচ্ছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে সে বের হতে পারল না। বেশ কয়েকবার নিধু বাঁচার চেষ্টা করলেও ওর শরীরটা ধীরে ধীরে তলিয়ে যেতে থাকলো বেলডুবির পুকুরের অতল গহ্বরে।
আমি মুক্ত, মুক্ত, আজ আমি মুক্ত। নিধুর মৃত্যুর সাথে সাথেই সুরমার শরীর থেকে চিরকালের জন্য বিদায় নেয় চন্দ্রার আত্মা। নিজের অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে চিরকালের জন্য মুক্তি পায় সে। আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, নিধুর আসল নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। অনেকে লিখছেন না, তাই দয়া করে আপনারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নামটা অবশ্যই কমেন্টে লিখুন। ভাগারপুর চায়ের দোকান গল্পে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: মালবাজার থেকে বলেছে রাধারানী বিষ্ণু, মহেশতলা চাকমির থেকে বলেছে রিনা বাজার, হুগলির দশঘড়া থেকে বলেছে আজাহার, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল, পুনে থেকে বলেছে সুদেব, বালিগঞ্জ কসবা থেকে বলেছে সুদীপ হালদার, কেরালা থেকে বলেছে হাবিব শেখ, দশহরা থেকে বলেছে রাজু সোরেন, উত্তর 24 পরগনা থেকে বলেছে টোটন মণ্ডল, ম্যাঙ্গালোর থেকে বলেছে সুমন, নদিয়া পাগলাচণ্ডী শারজাপুর থেকে বলেছে অতীশ হালদার, নবদ্বীপ থেকে বলেছে মমতা গোস্বামী, দক্ষিণ বারাসাত বাটোরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর, ফারহান লস্কর, বাবলু লস্কর ও ইজাজ লস্কর, বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলেছে হিরণ সরকার, নিউটাউন অরবিন্দ পল্লী থেকে বলেছে স্বপ্না পাত্র, ঘাটাল বর্ধা চৌকোন থেকে বলেছে অতনু দাস, অরূপ দুলাল সঠিক উত্তর দিয়েছে, পাঞ্জাব থেকে বলেছে জাহাঙ্গীর, অনুপ, উজ্জ্বল, বাপন, জম্বু আনিসুর খাদি, নাজিম কাদির খান ও পচা, মদনপুর থেকে বলেছে রত্না সরকার, নর্থ 24 পরগনা ইচ্ছেপুর থেকে বলেছে দেবানন্দ মুখার্জি, বারাইপুর জেলের কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল ও তার স্ত্রীর নাম টুম্পা মণ্ডল, হাবড়া থেকে বলেছে কাকুলি কর্মকার, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল ও তার স্ত্রী সুষমা মণ্ডল ও তার ভাগনা রবি মণ্ডল, সুন্দরবন গোসাবা আমলামেতি থেকে বলেছে বিশ্বজিৎ এবং তার 5 ভাগনা ও ভাগ্নি, তারা হলো মিলন, তন্ময়, বিদিশা, দিশা ও নিশা। সুন্দরবন গোসাবা আমলামেথি থেকে বলেছে ছোটন সর্দার ও শ্রীদাম সর্দার ও নিশা সর্দার, হাওড়ার বড়গাছিয়া থেকে বলেছে শুভজিৎ মাইতি, গোচরণ থেকে বলেছে দেব মণ্ডল, রুদ্র মণ্ডল, সৌরভ মণ্ডল, শুভঙ্কর মণ্ডল, শুক্লা মণ্ডল ও জয়িতা মণ্ডল। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উত্তরটি হল হনুমান হালদার। শুনছিলেন আজকের গল্প অনন্যা পালের কলমে ভাটপাড়া গ্রামের বিপদ। আজ গল্প পাঠে ছিল তন্ময়, বিভিন্ন চরিত্রে ছিল বুবাই, সৌরভ, সুমনা ও দুর্বা। পোস্টার ডিজাইন করেছেন দীপক, সাউন্ড ডিজাইন ও এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।